আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধারাবাহিক লেকচারগুলোর আজকে তৃতীয় লেকচার এবং আমরা একই সাথে তৃতীয় ও চতুর্থ স্ট্যাঞ্জার বিশ্লেষণের যে লেকচার রয়েছে এখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং ক্লাসটি দেখার মাধ্যমে এই কবিতার এই অংশ ভালোভাবে অনুধাবন করতে পারবে, পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা যদি তৃতীয় স্ট্যাঞ্জার শুরু করি তার আগে যদি দেখি যে এইখানে কিন্তু আমরা দেখেছি কবিতাটা শুরু হয়েছিল আটলান্টিক মহাসাগরের বিশাল একটি ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে এবং ঝড়ের দৃশ্য দেখার মাধ্যমে, এবং ঝড়টা কিন্তু ধীরে ধীরে সেটা লোকালয়ে চলে এসে সেই লোকালয়ে কিন্তু প্রচণ্ড গতিতে শব্দ কিন্তু তৈরি হচ্ছে এবং একই সাথে কিন্তু দেখছি যে কবি উনি কিন্তু ওনার নবজাতক শিশুর পাশে বসে আছে এবং শিশুটি ঘুমাচ্ছে। শিশু কিন্তু ঘুমিয়ে আছে, আর মানে কি ইন ফিউচার ভবিষ্যৎ কিন্তু ঘুমিয়ে আছে এখানে নিরাপদ একটি দোলনার মধ্যে। এই দোলনাটা কিন্তু এখানে দেশকে রিপ্রেজেন্ট করছে, এই বাচ্চা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে রিপ্রেজেন্ট করছে। একই সাথে এই ঘরটা কিন্তু মানে নিরাপদ একটি আশ্রয়কে রিপ্রেজেন্ট করছে। আর স্টর্মস কিন্তু ভায়োলেন্স, পলিটিক্যাল আনরেস্ট এবং বিপদের সময়কে এখানে রিপ্রেজেন্ট করে যাচ্ছে। তাহলে এই একই সাথে কিন্তু কবি এখানে বসে বসে কিন্তু দোয়া করছে, প্রার্থনা করছে যেন তার মেয়ে, তার সন্তান, সে যেন ভবিষ্যৎ একটি পৃথিবী যেখানে সে বেড়ে উঠবে সেখানে যেন নিরাপদে থাকতে পারে। কিভাবে নিরাপদে থাকতে পারে এটাও তো তাকে একটু ভাবতে হবে। এটা কিন্তু এই ভাবনাটাই কিন্তু ঠিক তারপরে তৃতীয় এবং চতুর্থ স্ট্যাঞ্জায় বোঝানোর জন্য চেষ্টা করেছেন যুক্তি দিয়ে। আমরা সেই ভাবনাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তার আগে যদি দেখি যে এইখানে আমরা প্রেয়ার ফর দ্য ব্যালেন্স বিউটি, তার কন্যার সন্তানের জন্য উনি কি প্রার্থনা করলেন? প্রেয়ার ফর দ্য ব্যালেন্স বিউটি। আচ্ছা দেখি বিউটিটা কি, মানে এই বিউটিটা কি হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। এই দেখি আমরা বিউটি, এই দেখো আমরা থার্ড স্ট্যাঞ্জাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা বা ডাব্লিউবি ইয়ার্স তার সন্তানের জন্য বা মেয়ের জন্য প্রার্থনা করছে আমার মেয়ের জন্য সৌন্দর্যটা একটু ব্যালেন্সড হয়। ব্যালেন্স সৌন্দর্য কেন প্রয়োজন সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করব বা পড়বো ধীরে ধীরে। ফিজিক্যাল চার্মস দ্যাট ক্যান লিড টু ভ্যানিটি অ্যান্ড প্রাইড। এই দেখো শারীরিক যে সৌন্দর্য, এই শারীরিক সৌন্দর্য কিন্তু মানুষের কোন দিকে নিয়ে যায়? দাম্ভিকতার দিকে নিয়ে যায়, মানুষকে কিন্তু অতিরিক্ত সে অহংকারের দিকে নিয়ে যায়। ডেঞ্জারাস হোয়েন নট ব্যালেন্সড উইথ হিউম্যানিটি, এইটা কিন্তু বিপজ্জনক হয়ে যায়। এই যে ফিজিক্যাল বিউটিটা কিন্তু বিপজ্জনক হয়ে যায় কখন? নট ব্যালেন্সড উইথ হিউমিডিটি। দেখো হিউমিলিটি দিয়ে যখন এটা দেখো যে মানুষের যে মানবিকতা এটা নিয়ে যখন ব্যালেন্স থাকে না তখন এটা বিপজ্জনক হয়ে যায়। বিকজ বিউটি ইজ ডেঞ্জারাস। এটা কেন ডেঞ্জারাস এটা কিন্তু উনি ইতিহাস থেকে, মিথোলজি থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা আমরা চমৎকার একটি বিষয় রয়েছে, যেগুলো ভালো লাগার অনেকগুলো বিষয় রয়েছে, সেটা আমরা দেখবো। ইটস ওয়ার্নস দ্যাট এক্সেসিভ বিউটি মে ব্রিং সাফারিং। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই বিষয়টা কিন্তু বুঝতে হবে, অনুধাবন করতে হবে। যদি বুঝতে পারো তাহলে ফিউচার লাইফটা আশা করি একটু সেটেল হবে বা ভালো হবে বা নিরাপদ হবে। এখানে ডাব্লিউবি ইয়ার্স কি বলেছেন? ওয়ার্ন দ্যাট এক্সেসিভ বিউটি, অতিরিক্ত সৌন্দর্য মে ব্রিং সাফারিং। এটা কি নিয়ে আসতে পারে? দুর্ভোগ নিয়ে আসতে পারে। তাই কিন্তু দেখি আমরা সমাজে দেখি, দেশেও দেখি, বিভিন্ন জায়গায় দেখি অতিরিক্ত সৌন্দর্য কিন্তু মানুষের জীবনকে মানে কি করে? আনস্টেবল করে এবং একই সাথে বিপদগ্রস্ত করে। এটা কিভাবে করে? এটা আমরা ইতিহাস থেকে এবং বর্তমান থেকে উভয় দিক থেকে দেখার চেষ্টা করব। মে শি বি গ্র্যান্টেড বিউটি and yet not beauty to make a stranger's eye distress. দেখি, or her before a looking glass for such being made beautiful over much. দেখি একটু পড়ি। আচ্ছা দেখি এই পর্যন্ত যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি consider beauty a sufficient end, loss natural kindness and maybe the heart revealing intimacy that chooses right and never find a friend. আচ্ছা দেখি একটু দেখি, মে শি বি গ্র্যান্টেড। দেখো মে দ্বারা যে শুরু করলো, এটা এটা কি বাক্য? আমরা যদি 5 প্রকার বাক্য রয়েছে তার মধ্যে এক প্রকার বাক্য হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তোমরা জানো সেই অপটেটিভ সেন্টেন্স কিন্তু সবসময় মে দ্বারা শুরু হয়। মে দ্বারা কি করা হয়? ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা প্রকাশ করা হয়। আর মানে এখানে কিন্তু এই স্ট্যাঞ্জার ফার্স্ট লাইনটাই কিন্তু শুরু হয়েছে অপটেটিভ সেন্টেন্স দ্বারা। তাহলে মে শি বি গ্র্যান্টেড, হয়তো তাকে দেওয়া হবে বিউটি, গ্র্যান্টেড বিউটি। আচ্ছা কি করা হবে? দেওয়া হবে and yet not beauty to make a stranger's eye distress। তাকে একটা ব্যালেন্স বিউটি দেওয়া হবে। সে এটা কিন্তু কি প্রার্থনা করছে? তার সন্তানের জন্য সে কিন্তু প্রার্থনা করছে, তার মেয়ে
এই মেয়েটাকে যেন সৃষ্টিকর্তা এমন সৌন্দর্য দেয়, যে সৌন্দর্যটা ব্যালেন্সড। কেমন ব্যালেন্সড? যে একটা সৌন্দর্য দেখার সাথে সাথে চোখটা থমকে যায়। আরেকটা সৌন্দর্য হচ্ছে একটু ব্যালেন্সড, থমকে না গেলেও ভালো লাগে। একটু ব্যালেন্স বিউটি চেয়েছেন। কেন ব্যালেন্স বিউটি চেয়েছেন সেটার কিন্তু একটা কারণ দেখিয়েছে, যে এরকম বিউটি যেন আমার মানে দেখো কি লিখেছে, নট ইয়েট নট বিউটি টু মেক এ স্ট্রেঞ্জার্স, অজানা কোনো অপরিচিত লোক এমন সৌন্দর্য দেখে সে থমকে যাবে, সে একদম হচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাবে, থমকে যাবে, এত সুন্দর, একটু দেখে নি, বসে নি, এই দেখো এত সৌন্দর্য দেখে সে কিন্তু কি হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে, তার পিছনে ঘুরবে, তার পিছনে হচ্ছে ই করবে। এগুলো হচ্ছে অর হার বিফোর এ লুকিং গ্লাস, অথবা সবসময় সে নিজেকেই বারবার দেখতে থাকবে যে আমি তো কত সুন্দর, আমাকে দেখতে কত ভালো লাগতেছে, আমার সৌন্দর্যটা অন্য থেকে কত বেশি ভালো, এই যে এগুলো কি করবে, তাকে অহংকারী করে দিবে। এরপরে দেখো ফোরসাস, এরকম হইলে বিং মেড বিউটিফুল ওভার মাস, অতিরিক্ত সৌন্দর্যের জন্য কনসিডার বিউটি এ সাফিসিয়েন্ট এন্ড, এটাই কিন্তু তার লক্ষ্য, যে লক্ষ্যটা রয়েছে, যথেষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য তাকে কি করবে, মানে বাধা তৈরি করবে। লস, দেখো ন্যাচারাল কাইন্ডনেস, এই যে অতিরিক্ত বিউটি যদি হয়, তার মধ্যে অহংকার চলে আসার কারণে তার যে প্রাকৃতিক দয়াবোধ যে আছে, দয়াবোধ, মানুষের প্রতি সহানুভূতিশীল বোধ এবং মানুষকে মানুষ হিসেবে ভেবে নেওয়ার বোধ, এগুলো ধীরে ধীরে কি হবে, নষ্ট হয়ে যাবে। বেশি সুন্দরী মেয়েদের আমরা জানি যে হচ্ছে অনেক ধরনের ট্রাবল, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, এটা আমরা দেখে থাকি। যেগুলো মডেস্ট বিউটি বা একটু মানে কম বিউটি সম্পন্ন মেয়েদের কিন্তু এই সৌন্দর্যের যে ঝামেলা, পীড়া, সাফারিং, এগুলো কিন্তু অনেক সময় বইতে হয় না। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বেশি সুন্দরী মেয়েদের পিছনে ছেলেরা ঘুরে, বা ওরা হচ্ছে, যেখানে কিন্তু বলেছে যে এখানে এমন স্ট্রেঞ্জার মানে অপরিচিত একজন লোক দেখে তার পিছু পিছু ঘোরা শুরু করবে, তাকে প্রশংসা করবে, অসঙ্গতিপূর্ণ কথা বলবে, যার কারণে সে হচ্ছে বিপদগ্রস্ত হতে পারে। অনেক সময় দেখে কিন্তু মানে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে এই প্রেক্ষাপটে। দেখি দ্য হার্ট রিভিলিং ইন্টিমেসি, হৃদয় স্পর্শকারী যে অন্তরঙ্গ তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, বলতে অ্যাকচুয়ালি তার যে বন্ধুত্ব তৈরি হবে তার মেয়ের, এই বন্ধুত্ব তৈরির ক্ষেত্রে কিন্তু সে ভুল করে ফেলতে পারে, কারণ হচ্ছে অধিকাংশ হচ্ছে তার বন্ধুরা হয়তো তার সৌন্দর্যের কারণে তার কাছে আসবে, অ্যাকচুয়াল বন্ধুরা হয়তো নাও আসতে পারে, এর জন্য সে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ফেলতে পারে। আচ্ছা দেখি আমরা এটার একটু বিস্তারিত পড়ে নিই। এখানে মূলত কি করছে, থার্ড স্টেঞ্জে এসে দেখছি কি, থার্ড স্টেজে এসে কিন্তু বলছে যে আমার মেয়ের সৌন্দর্যটা একটু মডেস্ট যেন হয়, এত সুন্দর যেন না হয় আমার মেয়েটা, এত সৌন্দর্য দরকার নেই আমার মেয়ের, কারণ হচ্ছে মডেস্ট একটা বিউটি থাকলে তার অনেক ঝামেলাগুলো কমে যাবে। আচ্ছা দেখি দ্য পয়েট প্রেইজ দ্যাট হিজ ডটার মে বি বিউটিফুল, তার মেয়ে হয়তো সুন্দরী হতে পারে, বাট নট এক্সেসিভলি সো, এত বেশি সুন্দরী যেন না হয়, আবার এত বেশি সৌন্দর্যের দরকার নেই, কারণ আমরা কিন্তু শুরুর যে স্ট্যান্ডার্ড প্রথম লাইনটি দেখেছি, এটা কিন্তু একটা অপারেটিভ সেন্টেন্স, আর মানে কি করেছে, প্রার্থনা করেছে যে তার মেয়ের সৌন্দর্য যেন এক্সেসিভ লেভেলের সুন্দর না হয়, যেই সৌন্দর্য আই ক্যাচিং, যেই সৌন্দর্যের কারণে হচ্ছে কোনো আগন্তুক অপরিচিত ব্যক্তি হচ্ছে একদম থমকে দাঁড়িয়ে যাবে, এরকম সৌন্দর্য দরকার নেই। নট, আচ্ছা দেখি এরপরে, টু মাচ বিউটি ক্যান কজ ভ্যানিটি, এই যে এত বেশি সৌন্দর্যের কারণে তার কি হতে পারে, অহংকার হতে পারে, সেলফিশনেস, স্বার্থপরতা হতে পারে, অ্যান্ড লস অফ কাইন্ডনেস, দয়াবোধ হারিয়ে ফেলতে পারে, মানবিকতা বোধ হারিয়ে ফেলতে, মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলতে পারে। হি ফিয়ার্স দ্যাট এক্সেসিভ বিউটি মে প্রিভেন্ট হার ফ্রম ফর্মিং ট্রু ফ্রেন্ডশিপ, সে আরো ভয় পাচ্ছে তার যদি অতিরিক্ত সুন্দরী হয়ে যায় সে, তাহলে তার প্রকৃত বন্ধু হয়তো সে খুঁজে পেতে হয়তো ব্যর্থ হবে বা খুঁজে পাবে না, বিচার করতে পারবে, মোরাল জাজমেন্ট হারিয়ে ফেলবে। আশা করি তোমরা থার্ড স্ট্যান্ডার বিশ্লেষণটা বুঝতে পেরেছো। এখন আমরা একই সাথে দুইটি করে স্ট্যান্ডার পড়বো একটি ক্লাসে, যেহেতু আমাদের 10টি স্ট্যান্ডার রয়েছে। আমরা এখন হচ্ছে চতুর্থ স্ট্যান্ডারে দেখবো দ্য কার্স অফ এক্সেসিভ বিউটি, এটা তো চমৎকার এবং গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো মিথোলজিক্যাল বিষয়ে, মিথোলজিক্যাল ক্যারেক্টারগুলো আমরা দেখতে পারবো এবং উদাহরণ দেখতে পারবো। আমরা আগে দেখে নিই, দেখো একটু পড়ে নিই, তারপরে হচ্ছে দেখবো আমরা। আমরা আগে একটা কাজ করি, এটা আমাদের হচ্ছে একটু সুবিধা হবে, আমরা হচ্ছে আগে সামাইটা পড়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা বিস্তারিত পড়বো। ইউজিং এক্সাম্পল ফ্রম মিথোলজি সাচ এস হেলেন, হেলেনের শব্দটাকে মনে রাখবা, হেলেনের কথাটা বহুবার আমাদের পড়তে হবে, যেহেতু লিটারেচার নিয়ে পড়ছো, লিটারেচারে আমাদের লাগবে অ্যাফ্রোদিতি, গডেস, অ্যাফ্রোদিতি একজন গডেস, গডেস অফ বিউটি, মানে সবচেয়ে সুন্দরী দেবীদের মধ্যে সবচেয়ে সুন্দরী দেবী, গডেস অফ বিউটি, অ্যাফ্রোদিতি।
দ্য পোয়েট শোস, এই দুইটা মিথোলজিক্যাল ক্যারেক্টার কিন্তু এখানে দেখিয়েছেন, তারা কিন্তু তাদের অতিরিক্ত সৌন্দর্যের জন্য তাদের কিন্তু বিপদগ্রস্ত হইতে হয়েছে। এবং আমরা কিন্তু জানি যে হেলেনের যে সৌন্দর্য, প্রাচীনকালের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলেন হেলেন। এই হেলেনের সৌন্দর্যের জন্য কিন্তু ট্রয় নগরীর পুরোটা ধ্বংসপ্রাপ্ত হয়ে ছাই পরিণত হয়ে গিয়েছিল যুদ্ধের মাধ্যমে। এটার আরো বহুত কাহিনী রয়েছে, আমরা সেগুলো বলবো হেলেনের কাহিনীতে। হেলেনকে কিন্তু এখানে হচ্ছে পরবর্তীতে প্রচুর সাফারিং করতে হয়। বিউটি, আরেকটা বিউটি কিন্তু ব্যালেন্স বিউটি দেখিয়েছেন, যে অ্যাফ্রোদিতি দেখো, সে কিন্তু আবার বিয়ে করেছিলেন একজন সবচেয়ে সুন্দরী দেবী, সে কিন্তু একজন দেবতাকে বিয়ে করতে পারতেন, কিন্তু অবশেষে কিন্তু বিয়ে করেছিলেন একজন ওই কি বলে এটাকে, কামারকে। যাই হোক, এরপর হচ্ছে বিউটি, গ্রেট বিউটি অফেন লিড টু সাফারিং। অসাধারণ সৌন্দর্য মাঝে মাঝে আমাদের কোন দিকে নিয়ে যায়? সাফারিং এর দিকে নিয়ে যায়। পোর চয়েস, হি স্ট্রাগল দ্যাট ফিজিক্যাল বিউটি ক্যান ব্রিং ট্রাবল অ্যান্ড ইরেশনাল বিহেভিয়ার, ডিস্ট্রয়িং ট্রু হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা একটু ধীরে শুনবো। দেখো, হেলেন বিং চোসেন ফাউন্ড ফ্ল্যাট অ্যান্ড ডাল। এই যে হেলেন কিন্তু সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। এটা যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। Each engines approach. Ready the archers. Let them come, brother. We are ready for them. I want every available ship ready by morning. We will make them pay for this treachery. Charge! Burn the city! Run! They are everywhere! For Achilles! Kill them all! কিন্তু হচ্ছে প্রাচীন সময়ের সবচেয়ে সুন্দরী মেয়ে হেলেনের হচ্ছে কি, সে একজন রানী ছিলেন, এবং অ্যাথেন্সের রাজার সাথে কিন্তু ট্রয় নগরীর একটা বিভেদ ছিল। আমরা কিন্তু দেখতে পারি যে ট্রয় নগরী থেকে দুইজন প্রিন্স যায়, এবং সেইখানে হচ্ছে প্যারিস আর হেক্টর, দুজন প্রিন্স চলে যায়। এবং যাওয়ার পরে তাদের এখানে হচ্ছে একটি চুক্তি হওয়ার পরে, যে একটি পিসের চুক্তি হয়, মানে শান্তি চুক্তি হয়, শান্তি চুক্তি হয়ে যখন ফেরত আসে, যে হেলেনের অতিরিক্ত সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই যে প্যারিস, ট্রয় নগরীর যে রাজপুত্র প্যারিস, এই প্যারিস কিন্তু তার রূপে আকৃষ্ট হয়ে যায়, এবং একই সাথে হেলেনও কিন্তু তার মানে মুগ্ধ হয়ে তার সাথে পালিয়ে ট্রয় নগরীতে চলে আসে। কার সাথে? প্যারিসের সাথে। কোথায় চলে আসে? ট্রয় নগরীতে চলে আসে। এই যে এখানে গ্রিকের যে রাজা, এই রাজা তো তখন খেপে গেল। খেপে যেয়ে করলো কি, মানে বিশাল বড় একটা যুদ্ধবহর নিয়ে আসা ট্রয় নগরীতে যুদ্ধ করা শুরু করলো। 10 বছর যুদ্ধের পরে অবশেষে ট্রয় নগরীর পতন ঘটে, এবং ট্রয় নগরীর একদম কানায় কানায় প্রত্যেকটি অংশে যেখানে যা পেয়েছে সেখানে তাই পুড়িয়ে দিয়েছে, মেরে ফেলেছে, শিশু, বৃদ্ধ, নারী সবাইকে একদম নিশ্চিহ্ন করে ফেলে। এই যে দেখো, যে হেলেনের অতিরিক্ত সৌন্দর্যের কারণে পুরো একটি জাতি ধ্বংস হয়ে যায়, একই সাথে হেলেনকে প্রচুর সাফারিং করতে হয়। এই দেখো, অতিরিক্ত সৌন্দর্যের কারণে কিন্তু একটি বিপদ চলে এসেছে, কিন্তু দেখলাম। আরেকটা কিন্তু বলেছে যে পোর চয়েস, পোর চয়েস অ্যান্ড লেটার হ্যাড মাস ট্রাবল ফর এ ফুল। এই যে ফুল, কাকে ফুল বলতে কাকে এখানে নির্দেশ করছে? ফুল, এই যে প্যারিস, ট্রয় নগরীর যে প্রিন্স প্যারিস, এই প্যারিসকে কিন্তু নির্দেশ করছে। এই ফুল বোকাটা করে কি, তাকে চুরি করে নিয়ে চলে আসে। এই যে অতিরিক্ত সৌন্দর্য আকৃষ্ট হয়ে এই বিপদটা কিন্তু চলে আসে ট্রয় নগরীতে, এবং ট্রয় নগরী পুরোটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং ছাই পরিণত হয়ে যায়। হোয়াইল দ্য গ্রেট কুইন, এই যে গ্রেট কুইন বলতে এখানে কিন্তু অ্যাফ্রোদিতিকে বোঝানো হয়েছে। অ্যাফ্রোদিতি, এখন অ্যাফ্রোদিতি দ্যাট রোজ আউট অফ দ্য স্প্রে, যে হচ্ছে সমুদ্রের ফেনা থেকে যার উৎপত্তি ঘটেছিল, আর মানে তার কিন্তু বাবা ছিল না। এই অ্যাফ্রোদিতির জন্ম হয়েছিল কোথায়? সমুদ্রের ফেনার মধ্যে। সমুদ্রের ফেনা দেখবো ধবধবে সাদা, আমরা এখানে কিন্তু অনেক সুন্দর। তাহলে একই সাথে হচ্ছে বিং ফাদারলেস কুড হ্যাভ হার ওয়ে, ইট চোজ এ bandy-legged smith for man। আচ্ছা দেখো, এখানে কিন্তু এই যে এত সুন্দরী একজন দেবী হওয়া সত্ত্বেও একজন লোহার কারিগর, স্মিথ ওয়ার্কার, মানে তার স্বামী হিসেবে গ্রহণ করে, ফর ম্যান, মানুষ হিসেবে কাকে গ্রহণ করে? হচ্ছে একজন কর্মকার, লোহার স্বর্ণকার নয়, লোহার কারিগরকে সে হচ্ছে বিয়ে করে। দেখো, এত নিম্ন শ্রেণীতে যায় কিন্তু সে বিয়ে করে। এই যে দেখো, এই যে ব্যালেন্স, এর দুইটা ব্যালেন্স কিন্তু আমরা দেখতে পেলাম। হেলেন কিন্তু সে একটা ভুল করে, যার কারণে পুরো ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়।
অ্যাফ্রোদিতি সবচেয়ে সুন্দরী দেবী, সে কিন্তু তার হচ্ছে চয়েসটা করে নিতে ভুল করে ফেলছে। তারা কিন্তু আবেগী থাকে বেশি, বেশি সুন্দরী মেয়েরা কিন্তু বোকাও থাকে, আবেগীও থাকে, এবং আবেগের কারণে তারা কিন্তু ভুল করে ফেলে। এই ভুলের কারণে তাদের চয়েসটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। এখানে কিন্তু দেখতে পারলাম যে ট্রয় নগরী ধ্বংস হয়েছে হেলেনের জন্য। অ্যাফ্রোদিতি, যে অ্যাফ্রোদিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের মিথোলজিক্যাল ক্যারেক্টার অ্যাফ্রোদিতি। দিস লাইন্স রেফার টু দ্য অ্যাফ্রোদিতি, গ্রিক গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। এর কি সেক্টর ছিল? লাভ অ্যান্ড বিউটি। She is described as great queen who rose out of the spray, which allows to the myth, and Aphrodite was born from sea, firm and fatherless. Although she had the freedom to choose any powerful god and husband. দেখো, যদিও সে চয়েস করে নিতে পারতো একজন ক্ষমতাধর গডকে কি হিসেবে, হাজবেন্ড হিসেবে, সে চোজ, দেখো, হ্যাফাইস্টাস তার হাজবেন্ড ছিল। সে কি ছিল? মেটাল ওয়ার্কার ছিল, মানে হচ্ছে লোহার কর্মকার ছিল। আচ্ছা, ইয়েস, ইউজ দিস মিথ টু ইস্যু দ্যাট ট্রু উইজডম অ্যান্ড হিউমিলিটি ভ্যালু ইনার ওয়ার্থ স্টেবিলিটি অফ ফিজিক্যাল বিউটি। দেখো, ফিজিক্যাল বিউটি সবসময় কিন্তু কি নিয়ে আসে না, সবসময় কিন্তু পজিটিভ দিক নিয়ে আসে না। এটা কিন্তু দেখা গেছে যে ইতিহাসের বিখ্যাত যে নারীরা, সুন্দর নারীরা ছিল, প্রত্যেকেরই কারণে একটা করে দুর্ঘটনা ঘটেছে বা তাদের লাইফে পরবর্তীতে ব্যাপক সাফারিং চলে এসেছে। এবং তারা যখন এই বিউটির সাথে ব্রেনটাকে যখনই কাজে লাগাতে না পারে, তখনই তাদের জীবনে কি চলে আসে, সাফারিং চলে আসে। এই জন্য এই প্যারাটাকে আমরা শুধু পড়বো না, এই প্যারাটাকে অনুধাবন করবো এবং একই সাথে পরীক্ষা উপযোগী করে আমরা প্রস্তুতি নেব, তার সাথে হচ্ছে জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সৌন্দর্য থাকা ভালো, কিন্তু সৌন্দর্যটা বেশি থাকা কিন্তু খারাপ। এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু তুলে ধরেছে, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটস সার্টেন দ্যাট, এটা একদম নিশ্চিত যে ফাইন উইমেন, এর মানে সুন্দরী মেয়েরা, ইট a crazy salad with their meat। এই যে, এটা তো সহজভাবে বুঝবা না, এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক সিম্বলিজম রয়েছে, বা এখানে আমাদের হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছি। ক্রেজি সালাদ, উন্মাদ সালাদ, সালাদের কথা বলছি। সালাদটা হচ্ছে মেইন খাবার। সালাদটা কি মেইন খাবার? আমরা যখন খেতে বসি, রিচ কোনো খাবার খাই, দাওয়াতে যখন যাই, মেইন খাবারটা কিন্তু সালাদ না। কিন্তু দেখবে যে অনেকের হচ্ছে মাছ দিয়েছে, মাংস দিয়েছে, পোলাও দিয়েছে, সবকিছু দিয়েছে, রোস্ট দিয়েছে, কিন্তু পরে বললো সালাদটা দিলেন না। এর মানে কি? দেখো হচ্ছে সে কিন্তু মানে গুরুত্ব দিচ্ছে কাকে? সালাদকে, মানে ছোট, মানে যে খাবারটা বেশি গুরুত্বপূর্ণ না সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এটাতে আসলে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে সৌন্দর্যকে বেশি উপস্থাপন করা। খাবারের মেইন খাবারের থেকে মানে হচ্ছে মাইনর খাবারকে বেশি গুরুত্ব দাও, সৌন্দর্যকে বেশি উপস্থাপন করো। সৌন্দর্য কিন্তু বাড়ায় সালাদ, আমরা জানি। এখানে দেখি এটা হচ্ছে কিভাবে আমাদের ইয়র্থে ব্যবহার হয়েছে, এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখি, দিস লাইন ক্রিটিসাইজ দ্য এক্সেসিভ কনসার্ন অতিরিক্ত উইথ দ্য ফিজিক্যাল বিউটি। যে মেয়েরা অতিরিক্ত সুন্দর, তারা কিন্তু সৌন্দর্যের বিষয়ে অতিরিক্ত কনসার্ন থাকে, যে তার কানের দুলটা ঠিক আছে কিনা, চুলগুলো ঠিক আছে কিনা, মেকআপটা ঠিক আছে কিনা, পাউডার ঠিকভাবে দিয়েছে কিনা, বা মানে এখন তার ড্রেসটা ঠিক আছে কিনা, এইসব বিষয়ে অতিরিক্ত কনসার্ন থাকে। ওই ক্রেজি সালাদ বলতে কিন্তু এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর্টিফিশিয়াল লাইফস্টাইলটা বেশি তারা গ্রহণ করে। কি ফিজিক্যাল বিউটি অ্যান্ড আর্টিফিশিয়াল লাইফস্টাইল। এমনিতেই সুন্দর, তার মধ্যে কিন্তু আর্টিফিশিয়ালিটি তারা নিয়ে আসার চেষ্টা করে। এমনিতেই সুন্দর, তারপরে পার্লারে যায়। এই যে দেখো, এটা কিন্তু আর্টিফিশিয়ালিটি। এটাই কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে হচ্ছে বিউটিফুল উইমেন। এই যে এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝে বলতে শোনা যায়, অনেকে কিন্তু এটার উদাহরণ দেয়, তোমরাও কিন্তু উদাহরণ দিতে পারবে। আ বিউটিফুল উইমেন ইট ক্রেজি সালাদ, এটা দিয়ে কি বোঝাতে চাইছে? এ বিউটিফুল উইমেন ইট আ ক্রেজি সালাদ। এটা তো বোঝানোর চেষ্টা করেছে এমনিতেই সুন্দর, তার মধ্যে আবার হচ্ছে সে কি করে, অতিরিক্ত সালাদ খায়, মানে অতিরিক্ত মানে গুরুত্ব দেয়। আচ্ছা, দেখি, fine women, the poet referred to women who take pride mainly in their outward appearance. The phrase crazy salad symbolizes affected, unnatural habit and fashionable behavior adopted in pursuit of beauty. সৌন্দর্য বাড়ানোর জন্য যে আনন্যাচারাল যে বিষয়গুলো তার মধ্যে সংযুক্ত করে, এটাকে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, ক্রেজি সালাদ বলতে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। Whereas the horn of plenty is undone, horn of beauty, যেখানে দেখো যে মানে সমৃদ্ধির পৌরাণিক প্রতীক, কিন্তু এটা হর্ন অফ বিউটিটা কি, এটা আমরা একটু দেখে আসি। A mythological symbol of abundance and natural, দেখো মানে দেখে জেনারোসিটি।
রিপ্রেজেন্টস ইনার রিচনেস। এসে দেখো দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি। একটা হচ্ছে ক্রেজি সালাত, আর হচ্ছে হর্ন বিউটি। এই যে মানবিক মানবিক যে হচ্ছে মমত্ববোধ, মানবিক যে কি মনুষ্যত্ববোধ, ন্যাচারালিজম, ন্যাচারাল প্রকৃতি যেরকম আছে সেরকমই থাকো, এই যে এইটা মানুষের প্রতি মানুষের আবেগ, অনুভূতি, দয়া, মায়া, এগুলো যে বোঝাচ্ছে, এই যে এইটা এটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। এটা কিন্তু কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা চতুর্থ স্ট্যান্ডে কিন্তু দেখেছি যে কি হচ্ছে, হি সাজেস্ট ফিজিক্যাল বিউটি ক্যান ব্রিং ট্রাবল। সে কিন্তু সাজেস্ট করছে ফিজিক্যাল বিউটি তার মেয়ের জন্য কি নিয়ে আসতে পারে, ট্রাবলস নিয়ে আসতে পারে। অ্যান্ড ইরেশনাল বিহেভিয়ার ডেস্ট্রয়িং ট্রু হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি। তার মধ্যে আচরণগত অযৌক্তিক আচরণ নিয়ে আসতে পারে, যে বেশি সুন্দর এই তার হচ্ছে অহংকারটা চলে আসতে পারে, তার হচ্ছে বর্তমান প্রকৃত যে সৌন্দর্যটা, সুখটা, সমৃদ্ধিটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আশা করি তোমরা এই দুটি স্ট্যান্ডার যে বিষয়টি রয়েছে, আলোচনা রয়েছে, সেই আলোচনাটা বুঝতে পেরেছো, এবং একই সাথে এই বিষয়গুলো আমরা আরো লাইভ ক্লাস আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা দেখতে থাকো ক্লাসগুলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য।